নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের বাংলার সলভেশন শুরু করব। তো তার আগে বলে দিই যে তোমাদের কোশ্চেনের যে প্যাটার্ন যেটা আগে ছিল সেটা পরিবর্তিত হয়েছে। এখন তোমাদের কোশ্চেনের প্যাটার্ন 15, 25, 70-এর বদলে 30, 50, 70-এ পরিণত হয়েছে। তো সেই অনুসারে দেখো তোমাদের কোশ্চেন ব্যাংকে প্রথম পর্যায়ক্রমিক প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন দেওয়া আছে। গদ্য, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ থেকে কত কি নম্বরের পড়বে সেটা একটা বর্ণনা দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। স্কুলটি দেওয়া আছে স্বর্গাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এইটার আমরা সলভেশন শুরু করব। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। 1.1 দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। যে কার্যটা সারতে বলা হয়েছে, অন্যকে ফাঁকি দেওয়া, টুপ করে ডুবে যাওয়া, নিজের পায়ে কুড়ুল মারা, সিকি পয়সা ধার নেওয়া। সঠিক উত্তরটা হবে নিজের পায়ে কুড়ুল মারা। পরের প্রশ্ন দেখো কি বলেছে। এই সময় সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল। অপশান দিয়েছে পীতবর্ণ, বিবর্ণ, রক্তবর্ণ, ফ্যাকাশে। সঠিক উত্তরটা হবে বিবর্ণ। কিসের ওপর লিখছিলেন? অপশান আছে ভূর্জপত্র, পুঁথি, পদ্মপাতা, শুকনো তালপাতা। সঠিক উত্তরটা হবে শুকনো তালপাতা। পরের প্রশ্ন বলেছে যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, এই আপনিটা কে? প্রথম অপশান আছে গৌরদাস বসাক, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে আছে রাজনারায়ণ বসু, তারপরে আছে মধুসূদন দত্ত। সঠিক উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে বলেছে মহোৎসব থেকে মহোৎসব, এটা প্রগত ব্যঞ্জন সংগতি, অনন্য ব্যঞ্জন সংগতি, পরাগত সমীপব ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। সঠিক উত্তরটা হবে অনন্য ব্যঞ্জন সংগতি। নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষেপে উত্তর দাও। পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি দেখেছেন? পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বন ময়ূরের কত্থক নৃত্য বিহঙ্গ। ইচ্ছা হলে পাখি কোথায় চলে যেতে পারে? ইচ্ছে হলেই চড়ুই পাখি এপাড়ায় ওপাড়ায় পালেদের ও বসেদের বাড়ি চলে যেতে পারে। চিয়ে যাবে সকল জখম, পংক্তিটি কার লেখা, কোন কবিতার অংশ? এখানে আলোচ্য পংক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটি বোঝাপড়া কবিতার অংশ। বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? পাঠানের ডেরাটি ছিল বাংলাদেশের পটুয়াখালীতে। প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অদ্ভুত আতিথেয়তা গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান থেকে নেওয়া হয়েছে। 1 বলেছে দেখো শঙ্কা যেথায় করে না কেউ সেইখানেই হয় জাহাজ ডুবি। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া লেখক জীবনের এক গভীরতর সত্যকে উপস্থাপিত করেছেন। জীবনে বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে সুখ পাওয়া যায়, এর আশঙ্কায় সেখানে সেখানে ভাগ্যের অমেঘ বজ্রের মতো বিপদ নেমে আসে। অপ্রত্যাশিত আঘাতে বুকের পাঁজর ভাঙতে পারে, আর্তনাদে আকাশ বাতাস মুখর হতে পারে, কিন্তু তাই নিয়ে বিবাদ চলে না, বরং সমস্ত কিছু সহ্য করে টিকে থাকাই শ্রেয়। জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। এবং মানুষের সম্পর্ক এক এবং অবিচ্ছেদ্য। প্রকৃতি ছাড়া মানুষ অসহায়, মানুষ ছাড়া প্রকৃতি প্রাণহীন, উভয়ের পরিপূরক। প্রকৃতি মানুষকে লালন করে, সেই প্রকৃতিকে শহর বানানোর অর্থই হলো গ্রামের মৃত্যু। আবার শহরও কিন্তু জঙ্গলের আবহাওয়াকেই বয়ে বেড়ায়। জঙ্গলের একটা নিয়মকানুন আছে, কিন্তু নিয়ম সম্ভব নয়, তাই প্রতিনিয়ত প্রকৃতিকে পীড়ন করে। গ্রাম সভ্যতাকে বিনষ্ট করে শহর গড়ে উঠেছে, যে শহরের সঠিক পত্তন হচ্ছে না। প্রকৃতি ছাড়া শহরের অস্তিত্ব বিপন্ন। সুতরাং মানুষ ও প্রকৃতির এক সুগভীর সম্পর্কের নিরীক্ষে উপরোক্ত চরণটি আজকের দিনেও প্রাসঙ্গিক। আজও পরিবেশ নষ্ট হচ্ছে, প্রকৃতি নষ্ট করে উন্নয়ন হচ্ছে, ফলত পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রকৃতি ও মানুষের সম্পর্কের টানাপোড়েনে গ্রাম এবং শহর দুই বিনষ্ট হচ্ছে। মানুষ হচ্ছে যাযাবর,
তাই এই পিছিয়ে যাওয়া বৃহৎ প্রকৃতি কোনোদিনই আর নিজ জমিতে পা রাখতে পারবে। বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? চলো এর উত্তরটা এইটা লিখলে হবে। প্রশ্নোত্তর অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন আরব সেনাপতি। আরব সেনাপতি আশ্রয় দিয়েছিলেন এক মুর সেনাপতিকে। তার আহার ও নিদ্রার সুব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি। পরের দিন প্রভাতে মুর সেনাপতি যাতে স্বস্থানে প্রত্যাবর্তন করতে পারেন সেই প্রসঙ্গে বক্তা মুর সেনাপতির উদ্দেশ্যে কথাগুলো বলেছেন। আরব সেনাপতি মুর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পেরেছেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। তখনই তিনি মনে মনে স্থির করে ফেলেন যে মুর সেনাপতি তার চরম শত্রু এবং তাকে নিধন করার চেষ্টা করবেন। কিন্তু আরব জাতির আতিথেয়তা জগতে তুলনাহীন। পরম শত্রুকেও তারা অতিথি রূপে সেবা করে থাকে। অতিথির ক্ষতি তারা করে না। তাই মুর সেনাপতি যখন অতিথি তখন তার ক্ষতি আরব সেনাপতি করতে চাননি। তাই তার নিজ শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানিয়েছেন। কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? সে কাব্যের বলতে গিয়ে লেখক প্রসঙ্গের অবতারণা করেছেন। প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা পাঠ্যপত্রটিতে মাইকেল মধুসূদন দত্ত তার সৃষ্ট অন্যতম বিখ্যাত কাব্য মেঘনাদ বধ কাব্য, যা 1861 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন, তার কথা বলেছেন। মেঘনাদ বধ কাব্য এর জনপ্রিয়তার কথা বলতে গিয়ে কবি বলেছেন যে এই কাব্যের প্রধান চরিত্র মেঘনাদকে তিনি মৃত্যুর পরিণতিতে নিয়ে যাবেন, নাকি মেঘনাদই তাকে মেরে ফেলবে, এই রকম একটা কঠিন সংকটে তিনি পড়েছিলেন এবং শেষ পর্যন্ত 750 চরণে ষষ্ঠ সর্গ শেষ করে মেঘনাদকেই তিনি মৃত্যুর পরিণতিতে পৌঁছে দিয়েছেন। মাইকেল বলেছেন যে এই কাব্য প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে এবং কেউ কেউ এ কাব্যকে মহাকাব্যের চেয়েও উত্তম রচনা প্রতিভার নিদর্শন বললেও লেখক মনে করেন মিল্টন স্বর্গীয়। তাই কেউ যদি এ কাব্যকে মহাকবি কালিদাসের কাছাকাছি বা ভার্জিল কিংবা তাসোর সমগ্রতীয় বলেন, লেখক তা মেনে নিলেও মিল্টনকে স্পর্শ করা বা অতিক্রম করার কথা মানতে পারেন না। মাইকেল একথাও শুনেছেন যে বহু হিন্দু মহিলা মেঘনাদ বধ কাব্য পাঠ করে কান্নাকাটি করেছেন। অতএব এ কাব্যটি যে কতখানি জনপ্রিয় হয়েছে লেখক তার ইঙ্গিত দিয়েছে। চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। কোন পরিস্থিতিতে সেকেন্দার একথা বলেছিলেন? চন্দ্রগুপ্তের চরিত্রের দুটো দিক বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। আলোচ্য প্রশ্নোত্তরিত অংশটি লেখক দ্বিজেন্দ্রনাথ রায় রচিত চন্দ্রগুপ্ত নামক নামে নেওয়া হয়েছে। এখানে যখন চন্দ্রগুপ্তকে বন্দি করার জন্য সেকেন্দার আদেশ দেন তখন চন্দ্রগুপ্ত এর জবাবে বলেন তাকে বধ না করে বন্দি করা যাবে না। তখন সেকেন্দার উদ্ধৃত অংশটি বলেন, অযাচিতভাবে শিবিরে প্রবেশ করে গ্রিক সমরবিদ্যা সম্পর্কে জ্ঞান সংগ্রহের জন্য গ্রিক অধিপতি সেকেন্দার সাহা বন্দি করার নির্দেশ দেন চন্দ্রগুপ্তকে। কিন্তু চন্দ্রগুপ্ত তাতে ভীত না হয়ে সেকেন্দার সাহাকে বুঝিয়ে দেন যে তিনি ভীত নন এবং বধ না করে তাকে বন্দি করা সম্ভব নয়। এমন বীরত্বের পরিচয়ে সেকেন্দার সাহা বিস্মিত ও মুগ্ধ হয়ে পড়েন। প্রতিশোধ স্পৃহা। চন্দ্রগুপ্ত ছিলেন মগধের নির্বাসিত যুবরাজ। মহাপদ্মনন্দ ছিলেন তার পিতা। তার বৈমাত্রেয় ভাই ধননন্দাসন অধিকার করে তাকে নির্বাসিত করেছিলেন। এই মাসাবধিকাল সে সেলুকাসের কাছে গ্রিক সমরবিদ্যা শিক্ষা করেছে। গ্রিক সেনা শীঘ্র স্থান ত্যাগ করবে শুনে শিখেছে তা লিপিবদ্ধ করে রাখছিল। কেবল হারা রাজ্য পুনরুদ্ধারে সেই বিদ্যা কাজে লাগাবে এই আশাতে। এখানে তাই চন্দ্রগুপ্তের প্রতিশোধ স্পৃহা দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত 1928 সালের শীতকালে ঘটেছিল। ব্যাপারটা কি? সত্য উদ্ধৃতাংশটি লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত গল্পটি থেকে নেওয়া হয়েছে। ব্যাপারটা হলো ওই সময় লেখক শ্বশুরালয় গয়া থেকে ফিরছিলেন এবং তিনি দেরাদুন এক্সপ্রেস ট্রেন ধরবেন বলে কলকাতা যাওয়ার জন্য গাড়িতে অর্থাৎ ট্রেনে অসম্ভব ভিড়ের জন্য তিনি এ কামড়া সে কামড়া করে শেষে হন্যে হয়ে একটা তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ান। দেখতে পান যে কতকগুলো দোহারা চেহারার কাবুলিওয়ালারা হুঙ্কার চেঁচামেচি করে বগিটি দখল করে রেখেছিলেন তাদের নিজেদের জন্য। লেখক
এর চালাকি করে পশতু ভাষায় কথা বলার জালে ফাঁসিয়ে ওখানে একটা বসার জায়গা আদায় করে নেওয়া, কিভাবে সমগ্র উগ্র গন্ধ সহ্য করে তাদের সঙ্গে সফর করা, এই সবই নিয়ে ব্যাপারটা বলা হয়েছে। দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো। উত্তরটা কি বলছে? প্রদত্ত উদ্ধৃতাংশটি বিখ্যাত উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। যখন দুর্গা টুনুর পুঁতির মালা ও মুখুজ্জেদের বাগানের আমের গুটি চুরি করেছিল বলে চোর বলে দোষী সাব্যস্ত হয়, তখন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল। দুর্গা চান করতে যাওয়ার সময় অপু দুর্গাদের বাড়িতে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন, তার মেয়ে টুনু, দেওরের ছেলে সতু ও তার পিছনে আর 4-5টি ছেলে মেয়ে মিলে বাড়ির সামনে দরজা দিয়ে ঢুকলো। সেজ ঠাকুরন কোনো দিক না চেয়ে কারোর সাথে কোনো আলাপ না করে সোজা হন হন করে ভিতরের দিকে রোয়াকে উঠল। তারপর নিজের ছেলের বাক্সটা নিয়ে আসতে বলল। তারপর অপু দুর্গার বাড়ির লোক কোনো কথা বলার আগেই টুনু ও সতু দুজনে মিলে দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর থেকে বের করে এনে চুরি যাওয়া মালাটি তাদের মাকে দেখালো। তা দেখতে দেখতেই কোনায় পড়ে থাকা কতকগুলো আমের গুটি তারা বের করলো, যা তাদের সোনামুখী আম গাছের ছিল। এইসব ব্যাপার দেখে রান্নাঘরে ব্যস্ত থাকা অপু দুর্গার মা ছুটে এসে ব্যাপারটা জানতে চাইল। সব বিষয় দেখে দুর্গা যখন চোর হিসাবে প্রমাণিত হলো, তখন রাগে ও দুঃখে অপু দুর্গার মায়ের ছিল। কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী গদ্যে একদিন বিকালের দিকে হঠাৎ চারিদিক অন্ধকার করে কালবৈশাখী ঝড় উঠলে দুর্গা ও অপু আম কুড়োতে ছোটে। দুর্গা অপুকে সিঁদুর কৌটো তলায় থাকতে বলে নাকি তলায় যায়। ঝড়ের প্রতিবন্ধক তারা আম কুড়োতে থাকে। অপু মহা উৎসাহে যতটা চিৎকার করে ঠিক অতটা আম কুড়োতে পারে না। দুর্গা 8-9টা আম কুড়োয়, অপু কুড়োয় মাত্র 2টো আম। ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা তাদের আম গাছ তলা থেকে দুর্গা অপুকে তাড়িয়ে দিলে তারা গড়ের পুকুর ধারের বাগানে আম কুড়োতে যায়। অপরিহিত ফলে আগত হস্যইকার ও হস্যৌকার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে সন্ধিযুক্ত হয়ে যে ধ্বনি পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। যেমন করিয়া কইয়া করে, ভাবিয়া ভাইবা ভেবে, আজি আইজ আজ, নটুয়া নাউটুয়া। বলেছে ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয়ের অন্য নাম লেখো। মধ্যস্থ দুই ধ্বনির অবস্থানের পরিবর্তনকে বিপর্যাস বা ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্কু। বিপর্যয়ের অন্য নাম লেখো। তো ধ্বনি বিপর্যয়ের অন্য নাম হচ্ছে ধ্বনি বিপর্যাস ও বর্গের ইঙ্গ, এই দুই ক্ষেত্রে কিভাবে অপনহিতি লক্ষ্য করা যায়। বাংলা ভাষায় ক্ষীয় মূর্ধন্যস্ব উচ্চারণ ক্ষীয় আর বর্গের ইঙ্গর উচ্চারণ জ্ঞে। এই কারণে ক্ষীয় আর বর্গের ইঙ্গ থাকলে অপনহিতি ঘটে। যেমন লক্ষ্য, লৌক্ষ, লৈক্ষ, যজ্ঞ, যজ্ঞ। নেই ভাত, কোঁচা 3 হাত প্রবাদটির অর্থ লেখো এবং একটা বাক্য রচনা করো। ভাত কোঁচা 3 হাত, এই উত্তরটা হবে। সৌভিককে দেখলে বোঝার উপায় নেই যে ওর ঘরে ছেলে বউ আধপেটা খেয়ে দিন কাটায়। একেই বলে ঘরে নেই ভাত কোঁচা 3 হাত। এখানে প্রবাদটির অর্থ চেয়েছে ঘরে নেই ভাত কোঁচা 3 হাত, এটা মানে বোঝায় যে দারিদ্র্যের করুণ অবস্থা, কিন্তু সে দেখনদারিতে কোনো কমতি রাখে না। ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আগামীতে আরও এই ধরনের সলভেশন ভিডিও আসতে থাকবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তাহলে তোমাদের হচ্ছে পরবর্তী ভিডিওতে।